মা, জামাটা তো খুব ভালো হয়েছে, দেখতেও ভারী মিষ্টি। তাই নাকি রে মা? এটা তো অন্যের জন্য বানানো। এই জামাটা যখন তোর এতই পছন্দ হয়েছে, ঠিক আছে, তবে আমি তোকে এমন করে একখানা সুন্দর জামা বানিয়ে দেব। না না মা, তোমাকে বানিয়ে দিতে হবে না। আমি তোমার বানানো জামাটি দেখে দেখে ঠিক একই রকম একটা জামা তৈরি করে ফেলবো। তাতে করে একটা জামা বানানো হবে, আর একটা নকশা করা জামা বানানো শেখাও হবে। টুম্পা মা, তুই আমার একটাও কথা শুনিস না। আমি তোকে বলেছি না তুই সেলাইয়ের কাজ করবি না? এই জন্যই কি আমি উপার্জন করে তোকে পড়াশোনা শেখাচ্ছি? ও মা, পড়াশোনাটা আমি মন দিয়েই করি, তার পাশাপাশি দর্জির কাজটা শিখে রাখলে কি ক্ষতি? মহিলা দর্জির যে কি জ্বালা তা তুই বুঝবি না রে মা, আর আমি তোকে বুঝতে দিতেও চাই না। তাই বলছি, এসব বাদ দিয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়া। তখন দেখবি নিজের পছন্দ মতো সাজসজ্জা করতে পারবি। আর মায়ের মতো যদি দর্জি হোস, তাহলে আর সুখের নাগাল পেতে হবে না। একদিকে সংসার সামলানো, আর একদিকে এই খটখটে মেশিন চালিয়ে জীবন শেষ হয়ে যাবে। যা, এবার পড়তে বস, আমি এই জামাখানা দিয়ে আসি। ধুর, মা যে এত জ্ঞানের কথা কেন বলে? আমি তো মনে করি কোনো কাজকেই ছোট করে দেখতে নেই। আর দর্জির কাছে কি এমন ক্ষতি? দর্জি হলে নিজের ইচ্ছে মতো কত সুন্দর করে জামা বানিয়ে পরতে পারবো। যখন ইচ্ছা হবে তখন নতুন নতুন জামা বানিয়ে পরতে পারবো। ধুর, মা যে এসব কেন বোঝে না কে জানি। এটা তোমার কি হয়ে গেল মা? সারা জীবন যে হাত দিয়ে তুমি এত এত জামা বানালে, আজ সেই হাত অচল হতে চলেছে। কিন্তু তুমি কোনো চিন্তা করো না মা, আমি তোমাকে ভালো চিকিৎসা করাবো। দরকার হলে আমি তোমার মেশিনে কাজ করে টাকা জমিয়ে তোমার চিকিৎসা করাতে শহরে নিয়ে যাব। না না মা, তুই এসব কিছু করবি না। তোকে আমার দিব্যি রইল, তুই একদম সেলাইয়ের কাজ করবি না। আর শোন, আমার জমানো কিছু টাকা আছে, এই রান্নাঘরের একটা মশলার দানির মধ্যে একটা কৌটোয় রাখা আছে। ওখান থেকে টাকা নিয়ে তুই তোর পড়াশোনাটা চালিয়ে যাবি মা। আর আমি কয়দিনের ভেতরে সুস্থ হয়ে উঠতে পারলেই আমার সব ঠিক হয়ে যাবে। তুই একদম চিন্তা করিস না। শোনো গিন্নি, তোমার পোলারে বসে বসে খেতে আমি আর দিতে পারবো না। তোমার পোলারে বলে দিও, যদি সে সংসারে আয় রোজগার করে কিছু আনে, টাকা দেয়, তবে এই সংসারে থাকতে পারবে। আর না হয় এই বাড়ির ভাত তার কপালে থাকবে না সারা জীবন। গিন্নি, তোমার পোলারে বলে দিও। আর আমার কারা একখানা মেয়ে আছে, তাকে বিয়ে দিতে খরচ হবে। তাকে বিয়ে দিতে গেলে কত খরচ বলো তো? তুমি তো সব জানো, সব তো আমাকেই গোছাতে হবে নাকি? আহা, তুমি এমন করে কথা বলছো কেন? আমি তো বলছি আমার খোকার একখানা বিয়ে দিয়ে দাও, তারপর সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সেই আমি তোমার ছেলের বিয়ে দিতে গিয়ে আমার সব টাকা নষ্ট করি। আর তোমার ছেলে শোধ জানার মতো নয়, এটা অকর্মার ঢেকি। শোনো শোনো, আগে আমার কথা কানা শোনো। ছেলের জন্য একটা বুদ্ধিমতী আর কর্মতো একটা মেয়ে আনতে হবে, বুঝলি তো? তাহলে আমার ছেলের কিছু না করলেই চলবে। হ্যাঁ, সেই এমন পাত্রী কে তোমার ছেলের সাথে বিয়ে দেবে বলে বসে আছে, দেখো না। তুমি চুপ করো তো। আমার ছেলে দেখতে নায়কের মতো, ওর জন্য ওই রকম মেয়ে কত পাওয়া যাবে, বুঝলে তো? তাহলে আর কি, খুঁজে বার করো দেখি ওরকম পাত্রী। কি হয়ে গেল মা? তুমি কেন আমায় একা করে চলে গেলে? তুমি তো বলেছিলে আমায় পড়াশোনা করে অনেক বড় করবে, তাহলে মাঝপথে এভাবে আমাকে ছেড়ে চলে গেল কেন মা? কেন কেন? কাঁদিস না রে মা, তোর মা অনেক ভালো মানুষ ছিল। তোকে পড়াশোনা করিয়ে অনেক শিক্ষিত করতে চেয়েছিলেন, কিন্তু এখন তো তার হবে না। তুই বাঁচতে চাইলে মায়ের মেশিন দিয়ে কাজ করতে শুরু কর।
তারপরে একটা বিয়ে শাদি করে সংসার কর মা। কিন্তু চাচি, আমি সেলাইয়ের কাজ কিভাবে করবো বলো তো? মা যে আমায় দিব্যি দিয়েছে আমি যেন কখনো সেলাইয়ের কাজ না করি। মরা মানুষের দিব্যি দিয়ে কি হয়? তুই ওই সব না ভেবে নিজের পায়ে দাঁড়াতো, কি করে পেট চালাবি সেই চিন্তে কর। শোনো শোনো, ছেলের জন্য একটা পাত্রী পেয়েছি গো, যার তিন কুলে কেউ নেই, নিজের সেলাই ফোড়াইয়ের কাজ করে উপার্জন করে গো। ওই মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে আসলে তো সোনাই সোহাগা গো। আর আমার ছেলে সারা জীবন পায়ের উপর পা দিয়ে খেতে পারবে, আর বউকে 5 কথা শোনালেও তো কোথাও যাবার জায়গা নেই গো। দেখো, যা ভালো হয় তাই করো। শোনো বৌমা, বেশ কিছুদিন হলো তো তুমি এই বাড়িতে এসেছো। এই কয়দিন তো শ্বশুরের টাকাতেই খেয়েছো। তোমার স্বামী তো কোনো টাকা উপার্জন করে না, তোমাদের পেটের ব্যবস্থা তোমাকেই করতে হবে। তাই বলছি, বাপের বাড়ি থেকে সেলাইয়ের মেশিনটা এনে কাজ শুরু করে দাও, আর টাকা উপার্জন করে সংসারে দাও, বুঝলে তো? ঠিক আছে মা। ভাবি, তুমি পাশের বাড়ি থেকে সেলাইয়ের মেশিন নিয়ে আসলে আমি কিন্তু বাইরে থেকে জামা কাপড় সেলাই করতে দেবো না। এরপর থেকে তুমি আমায় সব জামা কাপড় সেলাই করে দেবে। আর হ্যাঁ, আমি যেমন করে বলবো তেমন করে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, পারবো। বৌমা, ও বৌমা, দেখো কে এসেছে। ইনি হলেন তোমার ফুফাতো শাশুড়ি। উনি পাড়ার যে দর্জির কাছ থেকে জামা বানায়, সে নাকি ভালো করে বানাতে পারে না। তাই আমি বললাম, আমার বউ যখন দর্জি, তখন তোমার চিন্তা কিসের? ওনার একটা ব্লাউজ বানিয়ে দিও তো বৌমা। ঠিক আছে মা। তোমার হাতের কাজ অনেক সুন্দর বৌমা, ভালোই হলো। এখন থেকে তোমার কাছ থেকে সব জামা বানিয়ে নিব, তাতে করে আমাদের মজুরিটাও বাঁচলো। আমাদের বৌমা যেখানে দর্জি, সেখানে মজুরি নিয়ে কিসের চিন্তা বলো তো? ভাবি, কালকে আমার বান্ধবীদের সাথে পিকনিকে যাওয়ার কথা আছে। চট করে আমাকে একটা সুন্দর করে গ্রাউন্ড জামা বানিয়ে দাও তো। তুমি তো খুব ভালো বানাতে পারো, বানিয়ে দাও দেখি। দেখলি তো, বাড়ির দর্জি বউ থাকলে কত সুবিধা। আর এই যে বৌমা, এদিকে দর্জির কাজ করো বলে সংসারের কাজে মাপ নেই কিন্তু। আমার ছেলে কাজ থেকে ফিরলে সবাইকে ডেকে খেতে দেবে কিন্তু। মা কেন বলতো মহিলা দর্জির অনেক জ্বালা, এখন সব বুঝতে পারছি। আজ সত্যি মায়ের কথাটা বুঝতে পারছি। মা হয়তো এই জন্যই আমাকে কখনো দর্জির কাজ করতে দিত না। মা, আজকে তোমার কথা বুঝতে পারলাম। এ কি গো, তুমি কাঁদছো কেন? আমি যে এত কষ্ট সইতে পারছি না গো। আমার মা ছাড়া যে কেউ ছিল না আমার, সেই মাও চলে গেল আমায় একা করে। এখন এখন তুমি একমাত্র আমার আপনজন। তুমি তো একটু বোঝো আমার কষ্টটা। আজ যদি তুমি একটা কাজকর্ম করতে, তাহলে হয়তো আমাকে আজ এত কষ্ট করতে হতো না, আর এত কষ্টে জীবন পার করতে হতো না। দাঁড়াও, আমি মাকে ডাকি। মা, ও মা, একবার এদিকে এসো তো। এই কি, তুমি মাকে ডাকছো কেন? আমি তো তোমায় শুধু বলেছি কোনো একটা কাজ করতে, মাকে নালিশ করতে তো বলিনি। এসব কি শুনছি আমি বৌমা? তুমি আমাদের নামে আমার ছেলের কাছে নালিশ করেছো, আর আমার ছেলের কাজ করা নিয়ে কথা শোনাচ্ছ। তবে তুমি দাঁড়াও,
তোমায় আমি দেখাচ্ছি মজা। মা আগে আমার কথাটা তো শোনো। এই চুপ কর রিপন, তোকে কিছু বলতে হবে না। কালকেই তোর বউকে আমি বাড়ি থেকে বের করে দেব, তারপর দেখবো এই বউ কোথায় ঠাঁই পায়। না না মা, এই কাজ তুমি করো না। আমার বউয়ের তো আমি ছাড়া আর কেউ নেই দুনিয়াতে। ওকে তুমি জোর করে তাড়িয়ে দিলেও কোথায় যাবে বলো তো? বউয়ের কথায় দেখি তোর বুলি ফুটেছে। তার এতই যদি রাখতে ইচ্ছা হয় তাহলে তুই আয় করে রোজগার করে রাখ। আর যদি না পারিস তাহলে কাল তুই এই বাড়ি থেকে তোর বউকে নিয়ে বেরিয়ে যাবি। শেষ পর্যন্ত তুমি ওই কথা বললে? দয়া করে আমার জন্য ওকে বাড়ি থেকে বের করে দেবেন না মা, আর আমাকে এই বাড়ির এক কোণাতে ঠাঁই দিন মা। আমি আপনার সব কথা শুনবো, জীবন থাকতে কথার অবাধ্য হব না মা। দেখলি তো রিপন, বাড়ির বউকে কিভাবে টাইট করতে হয় শিখে নে। এভাবে কাজ করতে করতে হঠাৎ টুম্পা মারা যায়। দেখলে তো মা, আজ তোমাদের অত্যাচারে আমার বউটা মারা গেল। বোকা ছেলে আমার, এক বউ মারা গেছে তো কি হয়েছে, আরো 5 বউ পাবি। তোর বউ মারা গেছে তো কি হয়েছে, আমি আবার একটা মেয়ে দেখে তোকে বিয়ে দেব, দেখিনিস তুই? না না মা, আমি আমার মরা বউকে রেখে প্রতিজ্ঞা করছি, আমি যতদিন না কোনো কর্ম করতে পারবো ততদিন বিয়ে করব না। আর কারো জীবন আমি টুম্পার মতো নষ্ট হতে দেব না। বাড়ির বউরা যখন কর্ম করে তখন তাদেরকে সেই কাজ নিয়ে প্রতিনিয়ত পিষে মারা হয়, আর সেটা আমার বউ চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে। বুঝিয়ে দিয়ে গেছে।